পরিপাকতন্ত্র থেকে। তো পরিপাকতন্ত্র বলতে কি বোঝো? পরিপাক বলতে কি বোঝো তাই বলতো? পরিপাক কথাটার অর্থ কি? মানে আমাদের খাদ্য গ্রহণ থেকে নিয়ে পুরো একদম পাচিত হয়ে বেরিয়ে যাওয়ার যে ঘটনাটা, পুরোটাই হচ্ছে পরিপাকতন্ত্র। এবার এই পরিপাকতন্ত্রের বিভিন্ন রকম ভাগ থাকে, যেমন লালা, প্রথমে লালা বলছি, মুখগহ্বর থাকে, মুখগহ্বরে গিয়ে কি হচ্ছে ওখান থেকে কি আমাদের পেটে গেল, গিয়ে কোথায় পাকস্থলিতে, সেখানে কি হচ্ছে কার্যক্রম চলছে, হওয়ার পরে লাস্ট ফিনিশিং কাজ কে করছে? ক্ষুদ্রান্ত করছে। ওখান থেকে কিন্তু পটি হয়ে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে, রেচনগুলো রেচনজ হিসেবে বেরিয়ে যাচ্ছে, আর যেগুলো আমাদের দেহের প্রয়োজন সেগুলো কিন্তু রক্ত রসের মাধ্যমে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি পরিপাক। এবার দেখো কোশ্চেন আসে কি কি, দেখো মেন যে কোশ্চেন এখান থেকে তোমাদের আসে, তো সেরকম কোশ্চেন গুলো রাখা আসে। দেখো একটাই বলছে পাচনতন্ত্রের কোন অঙ্গটির আকৃতি ইংরেজি বর্ণমালা জে এর মতো? কি হবে অ্যান্সার এটা? ইংরেজি পাকস্থলী। দেখো কেমন, কেন? দেখো আমাদের পাকস্থলীর আকৃতিটা অনেকটা এরকম টাইপের, অনেকটা দেখবা এরকম টাইপের হয়ে থাকে, তাই তো? এটা মোটা হবে, আরো এটা মোটা হয় এরকম টাইপের। তো এখানে দাগ দেওয়া অনেকটা জে এর মতো, তাই বলা হয় পাচনতন্ত্রের কোন অঙ্গটি পাকস্থলী হচ্ছে জে এর মতো দেখতে। ঠিক। নেক্সট 2 নম্বর বলছে, দেখো পাকস্থলী মানে মানবদেহের পাকস্থলী আর কি, মানবদেহের পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়? তো আমরা জানি হাইড্রোক্লোরিক, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আর এখানে H2SO4 মানে কি, কার সংকেত এটা? এটা সালফিউরিক অ্যাসিড। HNO3 কার? নাইট্রিক অ্যাসিড। আর এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গত দিনে বলছিলাম যে প্রোটিন ভেঙে কি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়। প্রোটিন ভেঙে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিডে সেটা কিন্তু পরিণত হয়ে যায়। আচ্ছা, এই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের আর একটা নাম আছে, কি নাম? মিউরেটিক অ্যাসিড। আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কিন্তু আমাদের পেটে গিয়ে যে সমস্ত জীবাণুগুলো, সেই জীবাণুগুলোকে ধ্বংস করে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এবারে দেখো HNO3 কে কি বলা হয়? রসায়নের রাজা কাকে বলবো? রসায়নের রাজা, রাসায়নিক রাজা সালফিউরিক অ্যাসিডকে বলি। আর রিং টেস্টের মাধ্যমে HNO3 প্রস্তুত করা হয়, এটাও কিন্তু ফিজিক্সের পরীক্ষায় আসে। আর স্পর্শ পদ্ধতিতে বললে কি হবে? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। মাথায় রাখবে এটা। অ্যাকোয়ারিজিয়া তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটাও কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, 3 নম্বর কি বলতে, দেখো মানুষের লালা রসে কোন উৎসেচকটি খরিত হয়? মানে আমাদের যে মুখগহ্বরে যে থুতু, যেটা আমরা স্পিড থুতু যেটা, সেটাই কি থাকে? টায়ালিন থাকে। কি থাকে? সেটাতে কিন্তু টায়ালিন থাকে। এই টায়ালিন উৎসেচকটা কিন্তু আমাদের জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। অনেকে বলে থাকেন যে খালি পেটে মুখ না ধুয়ে জল খেলে নাকি ওই জীবাণুটা, টায়ালিনটা আমাদের দেহের পক্ষে নাকি উপকারী, অনেকে বলে থাকে এটা। আর ল্যাকটোজ কি থাকে? ল্যাকটোজ দুধে থাকে। আর ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থিতে থাকে। এই ল্যাকটোজ সুক্রোজ এই দুটোই কিন্তু, হ্যাঁ, ল্যাকটোজ সুক্রোজ এগুলো কিন্তু অন্ত্রে থাকে। ঠিক আছে। আচ্ছা, মানুষের লালা রসের পিএইচ মান কত? তো মানুষের লালা রসটা কিন্তু অ্যাসিড টাইপের, কি অনেকটা অ্যাসিড। তাহলে এটা অ্যান্সার কি হবে জানো? মানুষের লালা রসের পিএইচ মান 5.6। 5.6, 5.6 মানে 7-এর কম। 7 মানে কিন্তু প্রশম, যেটা কি বলা হয়? প্রশম মানে আমাদের জলকে আমরা 7 হিসেবে ধরি। আর 7-এর কম সেগুলো অ্যাসিড, আর 7-এর বেশি মানে, যেমন 7.4 হচ্ছে রক্ত, মানে ওটা হচ্ছে ক্ষারীয়। নেক্সট, নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়? তার মানে আমাদের এই যে খাদ্যবস্তু গ্রহণ করে যে বর্জিত করা বা রেচন করা বা শোষণ করে নেওয়া, সেইটার ভিতরে অংশ নয়। দেখো যকৃৎ কিন্তু, দেখো গতকালকে আমি তোমাদের বলছিলাম যে যকৃতে কিন্তু গ্লাইকোজেন হচ্ছে, কি হচ্ছে? গ্লাইকোজেন গ্লুকোজের কাজ, তার মানে কিন্তু ওটা পরিপাক অংশ নেয়। আবার পাকস্থলী তো আছেই অবশ্যই, মুখেও কিন্তু দেখো মুখগহ্বরে টায়ালিন যেটা থাকছে, উৎসেচক থাকছে, তার মানে সেখানেও কিন্তু হয়। অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কিন্তু রক্ত পরিশোধন করা, পাম্প করা। তো অপশন ডি হবে অ্যান্সার। মানুষের সবচেয়ে বড় গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিভার, যেটাকে ইংলিশে দেওয়া আছে, বাংলা যেটাকে আমরা যকৃৎ বলি। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 7 দাগে দেখো নিচের কোন অঙ্গ পিত্তরস নিঃসরণ করে? তাহলে পিত্তরস নিঃসরণ কে করবে? এটাও কিন্তু লিভার বা যকৃৎ কিন্তু পিত্তরস নির্গমন করে। আচ্ছা, হার্ট মানে তো জানো হৃৎপিণ্ড, তাই তো? কিডনি,
কিডনির বাংলা কথা কি? বৃক্ক। আর ব্রেন মানে মস্তিষ্ক। ওকে, আচ্ছা, হজমের পর প্রোটিনে রূপান্তরিত হয়। দেখো কি একটু আগে বললাম, হজমের পরে প্রোটিন মানে কিসে রূপান্তরিত হয়? তো অ্যামাইনো অ্যাসিডে কিন্তু রূপান্তরিত হয়, একটু আগেই বললাম। আর স্টার্চটা কি? স্টার্চ হচ্ছে মনে করে ভাত রুটি, মানে কার্বোহাইড্রেট, শ্বেতসার যেটা একদম ওই জাতীয় আর কি, ভাত রুটি এই টাইপের জাতীয়, সেগুলো স্টার্চ। হ্যাঁ, যে খেয়ে যেটাই উৎপন্ন করে সেটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন এনজাইম মানে কি? উৎসেচক। এনজাইম মানে কি? উৎসেচক। মানে নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় দ্বারা নিঃসৃত হয়? তো একটু আগেই বলছিলাম, তো অগ্ন্যাশয় দ্বারা কি নির্গত হয়? ট্রিপসিন হয়। ঠিক আছে। মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, এগুলো কোথা থেকে? মল্টোজ কোথা থেকে? অন্ত্র থেকে। এই মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ এগুলো সবকটা অন্ত্র থেকে। আবার এর মধ্যে আবার মল্টোজটা কখনো কখনো অগ্ন্যাশয় থেকেও ক্ষরিত হয়, যা মানুষ হজম করতে পারে না। আমরা জানি যে মানুষ যা খায় সবকিছু হজম করে দেয়, কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু হজম করতে পারে না। দেখো, স্টার্চ ভাত রুটির ক্ষেত্রে বললাম হবে, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, গ্লাইকোজেন, গ্লুকোজের ঘটনা, তাহলে এটাও হয়। তাহলে অ্যান্সার যাবে সেলুলোজ। সেলুলোজকে কিন্তু উদ্ভিদ হজম করতে পারে, উদ্ভিদের থাকে কিন্তু সেলুলোজ, প্রাণী কিন্তু এটা হজম করতে পারে না, মানুষ তার মানে। আচ্ছা, উৎসেচক। উৎসেচক বলতে টায়ালিন কোথা থেকে হয়? লালা গ্রন্থি, পরীক্ষা আছে কিন্তু। মল্টেজ, মল্টোজ কোথা থেকে? অগ্ন্যাশয় বা অন্ত্র থেকে। সুক্রোজ, ল্যাকটোজ আর আইসোমল্টোজ এগুলো অন্ত্র থেকে। পেপসিন, পরীক্ষা আছে, পেপসিন পাকস্থলীর পেপটিক কোষ থেকে। আর ট্রিপসিন অগ্ন্যাশয় থেকে। তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা পারবে আশা করি এবার, ঠিক আছে। কে পারবে? শ্বসন কি জিনিস? শ্বসনটা কি, কাকে বলে? হোয়াট ইজ শ্বসন? অপচিতি বিভাগ, ঠিক আছে। যে কি আমাদের দেহের শুষ্ক ওজন হ্রাস করলে সেটাকে আমরা অপচিতি বিভাগ বলবো, আর যেটা আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পেলে সেটাকে আমরা উপচিতি, যেমন সালোক সংশ্লেষ এবং পুষ্টি গ্রহণ, সেটা কিন্তু উপচিতি বিভাগ। কিন্তু শ্বসন কি? অপচিতি বিভাগ, সেটা গেল বিপাকের। কিন্তু এখানে শ্বসন কাকে বলে? শ্বসন জিনিসটা আসলে কি? শ্বসন জিনিসটা হচ্ছে এটাই, দেখো, আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনের সঙ্গে যখন পরিপাককৃত যে রস বা যেটা সে আমাদের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা শক্তি উৎপাদন করে, যার জন্যই কি, দেখো, এই আমি এখন বড় হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, হুটপাট করে বকে যেতে পারছি, কাজ করতে পারছি, তোমাদের বকতে পারছি, উল্টোপাল্টা বলতে পারছি, টাইপ করতে পারছি, যে শক্তি, এটাই কিন্তু শ্বসন ক্রিয়ার ফল। ঠিক আছে, চলো এইবার দেখো, শ্বসন থেকে মোট এটিপি উৎপন্ন হয়। তোমরা জানো যে এটিপির ফুল ফর্মটা পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো 38টে অণু উৎপন্ন হয় শ্বসন ক্রিয়া। তো একটা জিনিস মাথায় রাখবে, শ্বসন ক্রিয়া দুটি ধাপে হয়। কটা ধাপে হয়? দুটি ধাপে। তো ফার্স্ট ধাপ কি? গ্লাইকোলিসিস। ফার্স্ট, আরে বাবা ওটা না, প্রক্রিয়া গ্লাইকো গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস, গ্লাইকোলিসিস বা গ্লাইকোলাইসিস বলে অনেকে। গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে, একটা ক্রেবস চক্র। ভেরি গুড, ক্রেবস চক্র। ক্রেবস চক্র জানতে হবে, জানবে, শিখবে। দেখো, এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা পিওয়াই কিউ, আরআরবি বা এনটিপিসি এতে কাজে দেবে কিন্তু। দেখো, এই যে গ্লাইকোলিসিস যে বলছি, যে গ্লাইকোলিসিসে মাথায় রাখবে দুই অণু এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলিসিসে কয় অণু উৎপন্ন হবে? দুই অণু। আর এই গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা দেখো সাধারণত কোথায় দেখতে পাবো আমরা? সাধারণত অবাত শোষণ। অবাত শোষণের ক্ষেত্রে কিন্তু, আর কোষের সাইটোপ্লাজমে। ভেরি গুড, গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা প্রথম হয়, আর এটা কোথায় হয়? গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা প্রথম সাইটোপ্লাজমে হয়ে থাকে, ঠিক আছে। আর এটা মাথায় রাখবে, অবাত শোষণের ক্ষেত্রে অনলি ফর গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা হয়, কিন্তু সবার শোষণের ক্ষেত্রে গ্লাইকোলিসিসও হবে, আবার ক্রেবস চক্রটাও কিন্তু হয়, দুটোই হবে। প্রথমে গ্লাইকোলিসিস হবে, আর শ্বসন মানে আমরা সবার শোষণ হিসেবে ধরে থাকি, তাই শ্বসনে কটা অণু উৎপন্ন হয়? 38 অণু। তাহলে ক্রেবস চক্র কত অণু? 36 অণু। আর ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। অনেকগুলো জিনিস শিখলাম, যে অবাত শোষণ এ শুধুমাত্র গ্লাইকোলিসিস প্রক্রিয়াটা হয়, আর সবাত শোষণে শুধুমাত্র ক্রেবস চক্রটা, সরি, সবাত শোষণে গ্লাইকোলিসিস, তারপরে গিয়ে ক্রেবস চক্র। আর গ্লাইকোলিসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হবে। আর ক্রেবস চক্র কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে হবে, কোষের মাইটোকন্ড্রিয়াতে। তো টোটাল বুঝে গেলে যে 36 আর 38 এর বিষয়টা কি, ঠিক আছে। 2 এর বিষয়টা কি? এই শ্বসনকে কয় ভাগে ভাগ করলাম? সবাত শোষণ, দুই তিন ভাগে। সবাত শোষণ, একটা অবাত, আর একটা কি?
আরটা সন্ধান, আরটা হচ্ছে সন্ধান। এই তিনটে প্রক্রিয়ায় ভাগ করা হয়ে থাকে, সবাত শোষণ, অবাত শোষণ আর সন্ধান। তো অবাত শোষণ প্রক্রিয়াটা কোথায় হয়? অবাত শোষণ প্রক্রিয়াটা আমাদের কখনো কখনো পেশিতেও দেখা যায়। তো অবাত শোষণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথায় রাখবে অনুজীব বা অনুন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু অবাত শোষণটা দেখা যাবে। ঠিক আছে? আর অবাত শোষণটা দেখা গেলে মানে কি, সেখানে জাস্ট গ্লাইকোলাইসিস, তার মানে অবাত শোষণ মানে সাইটোপ্লাজমের ঘটনা। প্রথম কোশ্চেন পরীক্ষায় আসে যে আমাদের এটিপির কত অণু থাকে? 38 অণু থাকে। ঠিক আছে? এটিপির ফুল ফর্ম কি পরীক্ষায় আসে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ভেরি গুড, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে। আচ্ছা, এটিপি কোথায় সঞ্চিত হয় পরীক্ষায় আসে যদি? মাইটোকন্ড্রিয়া। এই জন্যই তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। একটা পড়েছি দেখো, কোষ নিয়ে আলোচনা করবেন তখন আসবে যদিও বা। আর সুইসাইড ব্যাগ কাকে বলে? সুইসাইড ব্যাগ বাংলায় কি বলে? আত্মগতিতলী। আচ্ছা, এটাকে আত্মগতিতলী কেন বলে? কারণ এই লাইসোজোমে গিয়ে কি কোষ ধ্বংস হয়। কোষ কি হয়? ধ্বংস হয়। লাইসোজোমে গিয়ে কোষ ধ্বংস, তার জন্য কি বলা হয়? কি লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। চলো নেক্সট দেখছি। আচ্ছা, এবার দেখো যে অবাত শোষণ কোষের কোথায় ঘটে? তো একটু আগেই বললাম অবাত শোষণ কোষের কোথায় ঘটবে। অবাত শোষণ তাহলে কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে। আর এখানে অনলি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হবে, মানে দুই অণু উৎপন্ন হবে। ভেরি গুড। নেক্সট দেখে নেবো, ব্যাকটেরিয়ায় যে অঙ্গাণুতে শোষণ ঘটে তার নাম হলো, পরীক্ষা আসে কিন্তু, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণুতে, ব্যাকটেরিয়া কি একটা অণুজীব, এর কোন অঙ্গাণুতে শ্বসন প্রক্রিয়া ঘটে? অপশন বি হবে আনসার, মেসোজোম। আনসার হবে কি? মেসোজোম। পরীক্ষা আসে কিন্তু এগুলো প্রত্যেকটাই পিওয়াই কিউ, যদিও বা আরআরবি বা এনটিভিসিতে আসা। পেশি কোষে অবাত শোষণের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? পেশি কোষের অবাত শোষণের ফলে, তো পেশি কোষে কি হয়? ল্যাকটিক অ্যাসিড। এখানে আর একটা কোশ্চেন আসে, এ দেখো এই পেশি কোষে অবাত শোষণ মানে কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়, এই কারণেই কিন্তু কখনো কখনো আমাদের একদম ছোটখাটো পেশিতে হয়ে থাকে ল্যাকটিক অ্যাসিডের। এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই কিন্তু অবাত শোষণ ঘটছে। এই অবাত শোষণের কারণে কি হবে? অনেক গাঁটে গাঁটে ব্যথা হবে, ক্লান্ত বোধ হবে। এই জন্যই কিন্তু পরীক্ষায় আসে যে ক্লান্ত পেশিতে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হয় কি? ল্যাকটিক অ্যাসিড। বা ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? এটাও পেশি ক্লান্তির জন্য, পেশি ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? সেক্ষেত্রেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড, মাথায় রাখবে। পরীক্ষায় ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন দিলে অ্যান্সার করব আমরা। আচ্ছা, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? একটু আগেই বললাম ভাই, কোথায় ঘটবে গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস পেশি কোষেও ঘটবে, ইউরেটিক কোষেও ঘটে, স্নায়ু কোষেও ঘটতে, সব কোষে ঘটবে, একদম তাই। গ্লাইকোলাইসিস যে কোনো কোষে তোমার ঘটতে পারে। নেক্সট, অতিরিক্ত শ্বাসযন্ত্র ফুলের মতো কোন প্রাণী? দেখো, কই মাছেরও অতিরিক্ত আছে, শিঙি মাছেরও আছে, মাগুর মাছেরও আছে, শ্বাসযন্ত্র অতিরিক্ত আছে, কিন্তু এখানে কই মাছের শ্বাসযন্ত্রটা হচ্ছে ফুলের মতো, মাথায় রাখবে। কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র যেটা আছে সেটাই কিন্তু ফুলের বা ফ্লাওয়ার টাইপ। ক্রেব চক্র হলো, একটু আগেই বললাম, তাই ক্রেব চক্র কি? সবাত শোষণ, অবাত শোষণ, অপচিতি প্রক্রিয়া। দেখো, শ্বসন তো অপচিতি প্রক্রিয়া, ঠিক আছে, ক্রেব চক্র তো অপচিতি ব্যাপারটা আসছে না, এখানে হবে কিন্তু সবাত শোষণ। কি হবে? সবাত শোষণ। তোমাদের একটু আগে শেখালাম যে ক্রেব চক্র কোথায় হবে? একমাত্র সবাত শোষণে হয়। তাহলে অ্যান্সার অপশন এ, মাইটোকন্ড্রিয়াতে। ভেরি গুড। শ্বসন এক প্রকার কি? তো দেখো, আমরা জানি বিপাক ক্রিয়া, বিপাক ক্রিয়া পড়েছি, তো বিপাক ক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে অপচিতি আর একটা হচ্ছে কি? উপচিতি। অপ মানে কি? অপচয় হবে, মানে শুষ্কোজন হ্রাস পাবে যখন, তখন অপচিতি। আর শুষ্কোজন বৃদ্ধি পায়, যেমন কি সালোক সংশ্লেষ, পুষ্টি, এটা হচ্ছে উপচিতি। তাহলে এখানে শোষণ হয়ে যাবে, কিন্তু আমাদের শ্বসন প্রক্রিয়ার ফলে আমাদের দেহ থেকে কি ত্যাগ করে দিই আমরা? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তার মানে কি আমাদের দেহটা শুষ্কোজন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তার জন্য একে বলে কি? অপচিতি প্রক্রিয়া। এটা একটা কি? অপচিতি প্রক্রিয়া। নেক্সট, আচ্ছা, সবার শোষণের প্রথম ধাপে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে যে পরিমাণ পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তো কি হবে? একটু আগে দেখে আসলাম যে কি গ্লাইকোজেন প্রক্রিয়া হয়, তাহলে কত অণু হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড কিন্তু, বা পিএ পাইরুভিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হবে।
তারপরে দেখো সন্ধান হলো, তাহলে সন্ধান পেলাম কি? সবাত শোষণ, শোষণের তিনটে ভাগ, সবাত শোষণ, অপাদ শোষণ আর সন্ধান। সন্ধান কি? সন্ধান হচ্ছে একদম তাই, কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ জারণ প্রক্রিয়ার জন্য কিন্তু সন্ধান হয়। ঠিক আছে, কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ যখন জারণ হবে তখনই কিন্তু এটা ঘটে থাকে। কার্বোহাইড্রেট যখন অসম্পূর্ণ জারণ ঘটছে তখন তাহলে কি হবে? আমাদের সন্ধান হচ্ছে। আচ্ছা, তারপর দেখো বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মানে কত অণু হবে? 2 অণু হবে, 2 অণুই হবে। গ্লাইকোলিসিসের অপর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লাইকোলিসিসের ইএমপি পথ। আচ্ছা, এই ইএমপি পথটার নামকরণ, নাম দেখো এই ইএমপি পথটার নামকরণ কেন হয়ে জানো তো? একদম আবিষ্কর্তা ওরা 3 বন্ধু ছিল, বল চল ভাই আজকে পার্টি হয়ে যাক। কি নিয়ে পার্টি হবে? যে কোষের কোনো একটা বিষয় নিয়ে। একদম একদম, এম্বেরেন, মেয়ারহফ আর পার্নেস, এই তিনজন বন্ধু কি বলে চল আজকে হয়ে যাক একটা পার্টি। কি পার্টি হবে? কোষ নিয়ে আলোচনা হবে। সেই কোষ নিয়ে আলোচনা করার সময় সেই গ্লাইকোলিসিসের বিষয়টা দেখলো, সেই যে একটা সিস্টেম পেলো, সেই পথটা তারা 3 জন মিলে তাদের নাম অনুসারে রাখা হয়েছে কি? ইএমপি পথ। ওকে, অ্যান্সার হবে এখানে অপশন বি। নেক্সট, অ্যালকোহলের সন্ধান কিসের উপস্থিতিতে ঘটে? এই যে অ্যালকোহলের সন্ধানে অ্যালকোহল কিভাবে তৈরি হয়? যেমন দেখো আমরা জানি যে তালের রস যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয় কিসে পরিণত হবে? তাড়িতে। তো এই যে মানে অসম্পূর্ণ জারণ হচ্ছে, এটা কি সম্পূর্ণ জারণ নয়? অসম্পূর্ণ। সম্পূর্ণ জারণ হলো তো আমাদের পেটে পুরো ক্লিয়ার, অসম্পূর্ণ জারণ যখন হচ্ছে সেটাই। তাহলে এখানে অ্যালকোহলের সন্ধান কিসের উপস্থিতিতে ঘটে বলো? না না, মল্টেজ। অ্যান্সার হবে মল্টেজ। অ্যালকোহলের সন্ধান কিসের উপস্থিতিতে ঘটে? অ্যান্সার হবে কিন্তু মল্টেজের কারণে। কোন বস্তুটি গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রকে সংযুক্ত করে? দেখো মনে করে গ্লাইকোলাইসিস এখানে শেষ হলো আর এখানে ক্রেব, ভেরি গুড ভেরি গুড, ঠিকই বলেছো। তো এখানে দেখো মানে কি, এটা মানে কি সংযোগ বলছে, মানে কি যে একজন মনে করে সংযোগ করে রেখেছে। তো যেখানে গ্লাইকোলাইসিস শেষ হলো সেখান থেকে আবার কি সংযোগের স্থানে পরের থেকে আবার ক্রেব চক্র শুরু হলো। তাহলে এই যে সংযুক্ত করে কে করে? অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ, মাথায় রাখবে পরীক্ষায় আসে, অ্যাসিটাইল কোএ। ক্রেব চক্র কোথায় অনুষ্ঠিত হয়? তো পারা উচিত। ক্রেব চক্র মাইটোকন্ড্রিয়া, আর গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে। আচ্ছা, তারপর দেখো অক্সিডেটিভ ফসফোরাইলেশনের অন্তিম পদার্থ কোনটা? মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন দেখো এই ফটোসিনথেসিস থেকে যদি পড়ো, এখানে যে বিক্রিয়া একটা আছে এনএডিপি হিল বিকারক যে প্রক্রিয়া, সেখান থেকে গিয়ে কি হয় লাস্টের ডিটা এটিপি শক্তি উৎপন্ন হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর জল পরিণত হবে। অপশন ডি হবে এটিপি প্লাস H2। ভেরি গুড। নেক্সট, তিমির শাসঙ্গের নাম কি? তিমির শাসঙ্গের নাম কি? তো তিমি হচ্ছে দেখো বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী, বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কিন্তু। আর স্তন্যপায়ী প্রাণীদের শাসঙ্গের নাম কি? ফুসফুস। আচ্ছা, ট্রাকিয়া, এটা ট্রাকিয়া কার? আরশোলার হয় ট্রাকিয়া, আরশোলার ট্রাকিয়া, ভেরি গুড। আচ্ছা, আর দেহত্বক কার? কেঁচো, যোগ, তাই তো। আচ্ছা, ফড়িং এর শাসঙ্গের নাম কি? ফড়িং এর শাসঙ্গের নাম কি? শ্বাসনালী। ফড়িং এর শাসঙ্গের নাম কিন্তু শ্বাসনালী। ফুলকা কাদের? মাছেদের হচ্ছে ফুলকা। আর শ্বসনে উৎপাদিত মোট এটিপি অণু কত? তো এরা প্রথমেই পড়ে এসেছি, শ্বসনে 38 অণু এটিপি উৎপন্ন হয়। নেক্সট, আমাদের ফুসফুসের একক কি? একক মানে কি? আমাদের ফুসফুসে কি নিয়ে গঠিত, কি থাকে? আমাদের একদম বায়ুথলি থাকে। আচ্ছা, পায়রার কটা বায়ুথলি থাকে? পায়রার অতিরিক্ত কটা বায়ুথলি থাকে? অতিরিক্ত 9টি বায়ুথলি থাকে। ঠিক আছে, হ্যাঁ 30 কোটি বায়ুথলি থেকে আমরা যাই হোক ওটা একটা কি তৈরি হচ্ছে, একটা ফুসফুস। আচ্ছা, ব্যাঙাচির শ্বাসঙ্গ পরীক্ষায় আসে। আর যদি বলে ব্যাঙের শ্বাসঙ্গ বলো?
ভেরি গুড, ফুসফুস। দেহত্বক না, দেহর দেহর কি বললে? ব্যাঙের কি? ব্যাঙের শাসনে কি? ব্যাঙের একদম, তখন হয় ফুসফুস। মেন অ্যান্সার করো ফুসফুস। আচ্ছা তাহলে ব্যাঙ আছে শাসঙ্গ। আচ্ছা বুকলাঙ্কার পরীক্ষা আসে। হাট, শামুক করছে। কাকড়া বিছে। এই ফড়িং না, ফড়িং শ্বাসনালী। ভুল ভাল বলছে। আর হলো ট্রাকিয়া। কোনটি উদ্ভিদের শ্বাস অঙ্গ বলো? কোনটি উদ্ভিদের শ্বাস অঙ্গ? ভেরি গুড, ভেরি গুড। লেন্টিসেল। লেন্টিসেল। কোনগুলো বলো তো উদ্ভিদের শ্বাস অঙ্গ? কান্দ্র বা পাতার নিচে, পাতার নিচে যে ছিদ্র ছিদ্র দাগ থাকে, কাটা কাটা থাকে, ওইগুলো হচ্ছে লেন্টিসেল। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাসকার্যের সংখ্যা। প্রাপ্তবয়স্কদের শ্বাস হবে 14 থেকে 18। আর হৃৎপিণ্ড কিন্তু 72 বার, সেটা কিন্তু আলাদা। হৃৎপিণ্ডের সেটা আলাদা, ঠিক আছে, লাভ ডাব যেটা। আর 14 থেকে 18 বার হচ্ছে কি, এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের। আর যদি শিশুদের কিন্তু এর থেকে আরো বেশি হবে। হ্যাঁ, দীর্ঘদিন হাঁপানিতে ভোগার ফলে বায়ুথলির স্থিতিস্থাপকতা নষ্ট হয় কোন রোগে? এমফাইসেমা। কি হবে? এমফাইসেমা। দীর্ঘদিন হাঁপানিতে ভোগার ফলে বায়ুথলির স্থিতিস্থাপকতা নষ্ট হয় কোন রোগে? এটা হবে এমফাইসেমা। সিপিওতে আসা, ওই জন্যই এটা কঠিন কোশ্চেন। আমাদের ফুসফুসের বায়ুর ধারকত্ব কত, মানে আমাদের ফুসফুস কতটুকু বায়ু ধরে রাখে? অপশন সি হবে 4.8 লিটার। ঠিক আছে, 4.8 লিটার কিন্তু বায়ু ধারণ করে থাকে। আরশোলার শ্বাস ছিদ্র বা ট্রাকিয়ার শ্বাস ছিদ্র কটা? অপশন সি 2 জোড়া বক্ষে এবং 8 জোড়া উদরে। উদর মানে পেট, ঠিক আছে। 2 জোড়া বক্ষ মানে বুক, আর 8 জোড়া উদর মানে পেট, টোটাল 10 জোড়া। সবার শ্বসনে 38 অণু এটিপি উৎপাদন করতে কত অণু গ্লুকোজের প্রয়োজন বলো? পরীক্ষা আসে কিন্তু, এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? সেটা হয় 38 অণু। তো এক অণু এর আণবিক ওয়েট কত? আণবিক ওজন যদি চাই 180 গ্রাম। কি? 180 গ্রাম, মাথায় রাখবে। এক অণুতে 38 অণু এটিপি আর 180 গ্রাম কি? এটা গ্লুকোজ, C6H12O6। এটা আবার কি করে আসে? আণবিকের থেকে আসে, C6H12O6। তো দেখো সি এর আণবিক কত? 12। আবার হচ্ছে এইচ এর 1, অক্সিজেনে কত? 16। এবার গুণ করে দেখো, 6 16 কত? 6 16 96। আর এখানে 12 কে 12, আর এখানে 6 12 72, যোগ করলে কত হচ্ছে দেখো? যোগ করলে 180 হয়। এইভাবে কিন্তু আসে। নেক্সট কি? এক অণু, কে বললো 2 অণু? এক অণু হয়। রক্তে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন রূপে বর্তমান হয়? রক্তে বেশি, না না, ওটা আলাদা কোশ্চেন, এটা আলাদা কোশ্চেন বাবু। ওই ওই অণুটাই প্রথমে ভাঙছে, ভেঙে দুটো 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 কাজ করছে। আর প্রথমবার গ্লাইকোলিসিস, তারপরে ক্রেবস চক্র, বুঝতে পেরেছো? দেখো, রক্তে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন রূপে বর্তমান থাকে? রক্তে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন রূপে বর্তমান থাকে? সেটা কিন্তু হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেট হিসেবে থাকে, ঠিক আছে, হাইড্রোজেন কার্বনেট। হিমোগ্লোবিন হলো অক্সিজেন বহনকারী রঞ্জক। মানে কোন রঞ্জক? দেখো, হিমোগ্লোবিন এর কথা আসে, অক্সিজেন বহন করে কি? গতকাল বলছিলাম, কি করে? আরবিসি। আরবিসি, তো আরবিসি আর এক নাম কি? এরিথ্রোসাইটিস। তার মানে অ্যান্সার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, সিম্পল। থ্রোম্বোসাইট কার নাম? শ্বেত রক্তকণিকা। শ্বসনে উৎপন্ন মোট এটিপি এর পরিমাণ কত? তো এটা পড়ে এসছি, আবার রিপিট। 38 অণু এটিপি। ক্রেব চক্র কোথায় ঘটে? এটাও পড়িয়ে এসছি, কোথায় হবে বলে দাও? মাইটোকন্ড্রিয়া। শ্বসনে উৎপন্ন গ্যাস কোনটা বলো? ভেরি গুড, কার্বন ডাইঅক্সাইড। শ্বসনে কিন্তু উৎপন্ন হবে কি? শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড।
যে প্রক্রিয়ার শেষে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তা কোন প্রক্রিয়া শেষে? কি হবে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। একটু আগে তো শিখলে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। শ্বসনে অংশগ্রহণকারী একটি কোষীয় অঙ্গাণু হলো, কোষীয় অঙ্গাণু কোনটা? দুটো কোষীয় অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা সাইটোপ্লাজম। এই দুটো মনে রাখবে, এই দুটোই। হ্যাঁ, শ্বসন অংশকারী কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমে কি হয়, মাইটোকন্ড্রিয়া কি হয় জেনে গেছো। অবশোষণকারী একটি ছত্রাকের নাম ইস্ট। গ্লাইকোলিসিসে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা কত? এই দেখো খুব সুন্দর দিয়েছে, গ্লাইকোলিসিসে কিন্তু 2। একদম, এটা কিন্তু অনেকে জানে না। পরীক্ষার অপশনে অপশনে কিন্তু অপশনে দেখবে 38 থাকবে, অপশনে 38 থাকবে। তো এটিপি দেখার মাত্রই 38 করবে, কিন্তু এটা যারা জানে না তারা কিন্তু ভুল করে আসবে। শ্বসনে প্রধান শ্বসন বস্তু হলো কোনটা? হ্যাঁ, গ্লুকোজ, অবশ্যই গ্লুকোজ। গ্লুকোজ ভেঙেই তো সবকিছু, গ্লুকোজ C6H12O6। শ্বসনের প্রধান শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, অণুজীব যদি জল অঙ্গার বলতে শর্করাকে আর কি, হ্যাঁ, শর্করাকে অক্সিজেনের অংশগ্রহণ ছাড়াই আংশিক জারিত করে ভেঙে ফেলে এবং শক্তি নির্গত করে, তবে কি? একটু আগেই শিখলাম সন্ধান। আংশিক করছে মানে কি? সন্ধান। শ্বসনে গতিশক্তি রূপে মুক্ত শক্তির কত অংশ এটিপি এর মধ্যে আবদ্ধ থাকে? এটা কিন্তু বেশি থাকে না, এটা কিন্তু 40% থাকে, 40% অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, শ্বসন সম্পর্কে যে তত্ত্বটি সত্য নয় সেটি হলো, 1 বলছে শ্বসনে উচ্চচাপের প্রয়োজন হয় না, 2 বলছে শ্বসন কেবল সজীব কোষেই ঘটে, অপশন সি বলছে শ্বসন মুক্ত অক্সিজেন সহযোগে বা মুক্ত অক্সিজেন ছাড়া ঘটে, ডি বলছে শ্বসনকালে তাপমাত্রা সীমিত থাকে। অ্যান্সার হবে শ্বসনে উচ্চচাপের প্রয়োজন হয় না। অবশ্যই প্রয়োজন হয়, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখে গেলাম অবশ্যই প্রয়োজন হয়। নেক্সট দেখো, 1 গ্রাম মোল, এই একটু আগে যেটা বলছিলাম, 1 গ্রাম মোল বা এক অণু যেটা ওয়েট কতটুকু গ্লুকোজ লাগে? 180 গ্রাম। সবার শ্বসনের প্রথম ধাপের বিক্রিয়া ঘটে সজীব কোষের কোথায়? প্রথম ধাপ মানে কি? গ্লাইকোলিসিস। প্রথম ধাপ মানে গ্লাইকোলিসিস, আর গ্লাইকোলিসিস কোথায়? সাইটোপ্লাজমে হবে। সবার শ্বসনের প্রথম পর্যায়ে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, কত অণু? 2 অণু, ভেরি গুড। শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ ভেঙে পরিণত হয় কি? কি হয় এটা? অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণ ভেঙে পরিণত হয় কার্বন ডাই অক্সাইড আর জল। এটিপি তো আগেই হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেছে। সবার শ্বসনের দ্বিতীয় পর্যায়ে বিক্রিয়া ঘটে, দ্বিতীয় পর্যায়ে কি হয়? ক্রেব চক্র, আর ক্রেব চক্র মাইটোকন্ড্রিয়াতে। তোমাদের দেখো শ্বসন সম্পর্কে আশা করি কোশ্চেন যা আসবে এবার পারবে, ঘুরিয়ে পেঁচিয়ে যাই দিক না কেন। দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তির সেটাই কি বলে? সেটা বলে দহন। দ্রুত অনিয়ন্ত্রিত, এটা দ্রুত অনিয়ন্ত্রিত জারণ, ঠিক আছে? ওই জন্য। আর শুধু যদি অনিয়ন্ত্রিত জারণ বলতো তখন আমার সন্ধান করতাম। সবাত শোষণে, হ্যাঁ, সবাত শোষণে 1 গ্রাম, এরকম পরীক্ষা আসে, 1 গ্রাম অনুকূলকে জারিত হয়ে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় 686 কিলো ক্যালোরি। পরীক্ষায় কিন্তু এটা খুব আসে। তো এই ছিল তোমাদের আজকে পরিপাকতন্ত্র এবং শ্বসন, ঠিক আছে? আর যেগুলো ছিল সেগুলো আবার কালকে ক্লাস করাবো, ঠিক আছে, সকালে। কারণ রকম কোশ্চেন তৈরি করি, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন এক্সট্রা করতে হবে, এখান থেকে তোমরা অ্যান্সার করবে। আশা করি জিকেটা স্ট্রং করতে পারো। ম্যাথ তো তোমাদের অনেকটাই করিয়েছি, এবার জিকেটা আমি স্ট্রং করার চেষ্টা করছি।